নবীজি আসার সময় জাজিরাতুল আরব, যেটাকে আরব উপদ্বীপ বলা হয়, এর শাসন ব্যবস্থা এবং শাসক কিভাবে নিয়ন্ত্রিত হতো সে বিষয়ে বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের আগে সমগ্র আরব উপদ্বীপে বা কোনো কেন্দ্রীয় রাষ্ট্র বা একক শাসন ব্যবস্থায় ছিল না। সেখানে গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা চালু ছিল। কীরকম? আরব সমাজ ছিল গোত্র অর্থাৎ কবিলা কেন্দ্রিক। অনেকগুলো গোত্র থাকত, এই গোত্রকে কবিলা বলা হয় আরবিতে। প্রতিটি গোত্র ছিল স্বাধীন। গোত্র প্রধানকে বলা হতো শায়েখ সাইয়্যিদ এবং শাসন চলত রীতিনীতি, বংশমর্যাদা, শক্তি ও প্রভাবের ওপর ভিত্তি করে। আমি আবারও বলছি, আরবের গোত্র, বিভিন্ন গোত্রের মর্যাদা অনুযায়ী আরব গোত্রকেন্দ্রিক শাসন ব্যবস্থায় আরব শাসিত হতো এবং গোত্রপ্রধানকে বলা হতো শায়েখ সাইয়্যিদ এবং শাসন চলত বিভিন্ন রীতিনীতি, বংশমর্যাদা, শক্তি ও প্রভাবের উপর ভিত্তি করে আরবের শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। আইনকানুন ছিল না, প্রতিশোধ ও শক্তি ছিল বিচার ব্যবস্থার মূল কাঠামো। নির্দিষ্ট কোনো লিখিত ডকুমেন্টস কিংবা সাংবিধানিক কোনো প্রথা ছিল না লিখিত। সেটা ছিল গোত্রভিত্তিক এবং প্রতিশোধ ও শক্তি ছিল বিচার ব্যবস্থার মূল। অর্থাৎ এক গোত্র আর এক গোত্রের সাথে যুদ্ধে লিপ্ত হইত এবং তাদের শক্তি, কার শক্তি মর্যাদা কত বেশি, তারাই মূলত শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু ছিল। তো এবার আসি ধর্মীয় ও সামাজিক অবস্থা। অধিকাংশ মানুষ ছিল মূর্তি পূজক জাজিরাতুল আরবে। কাবা ঘরে ওই সময়ে প্রায় ৩৬০টি মূর্তি ছিল। এরপরে কুসংস্কার, জুয়া, মদ, নারী অবমাননা, কন্যা হত্যা ছিল তাদের প্রচলিত বিধান। অর্থাৎ কন্যা সন্তান জন্ম নিলে তাকে হত্যা করা হতো। এটা জাজিরাতুল আরবের কথা বলছি। বহিঃশাসনের প্রভাব সীমিত। যদিও আরবরা স্বাধীন ছিল, তবুও কিছু অংশের বাইরে